ভারতীয় পণ্য বর্জনকারীদের জন্য সুখবর। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর যে রাজনৈতিক দল ন্যাশনাল পিপলস কংগ্রেস বিপুল ভোটে পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন। তার প্রথম কাজ ছিল ভারতীয় পণ্য বর্জন, ইন্ডিয়া আউট, এই ক্যাম্পেইন দিয়েই তিনি তার প্রথম নির্বাচনের শুরু করে দিয়েছিলেন। তাতে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন যে মে মাসের মধ্যেই এখান থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করতে হবে। এইটা দেখার পরে ভারতের যত মিডিয়া, মোদি মিডিয়া বলতে গেলে, তারা বলেছিল যে মুইজ্জু একেবারেই সমস্যায় পড়ে যাবে, মালদ্বীপ আর উঠে দাঁড়াতে পারবে না, তারা অর্থনৈতিক সংকটে পড়ে যাবে। কিন্তু ইতিমধ্যে দেখা গেল তার পাশে এসে দাঁড়ালো চীন এবং বহু উন্নয়ন কর্মসূচি নেওয়ার মধ্য দিয়ে মালদ্বীপ এখন ঘুরে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশে যারা ভারতীয় পণ্য বর্জন করছে তাদের জন্য একটা সুখবর। আমি এখানেই আসতে চাচ্ছি, ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন যে গত 7ই জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের মানুষ যখন ভোট দিতে পারলো না, এরপরেই তাদের যে সার্বভৌম অধিকার, নিজেদের অধিকার হচ্ছে নিজের অর্থ ব্যয় করে যে পণ্য কেনে সেই পণ্যের উপরে তারা এমবার্গো দেওয়া শুরু করলো, নিজেরাই ভারতীয় পণ্য বর্জন করলো। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়ার মধ্য দিয়ে কি হলো, গত 3 মাসে ভারতের যে সমস্ত পণ্য বাংলাদেশে আসতো, বিশেষ করে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যা প্রতিনিয়ত আমাদের সংসারের কাজে লাগে, এই পণ্যগুলো বর্জন করা শুরু হলো। আর এইটার উপরে যে প্রভাব পড়েছে, ভারত এখন কিন্তু বুঝতে পারছে। সেখানকার মিডিয়া প্রথম দিকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও এখন একেবারে মরিয়া হয়ে এই ভারতীয় পণ্য বর্জনকারীদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। এইটাই বলতে চাচ্ছি। তার কারণ হলো ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেটা এটার ভিতরে এত বেশি মানুষ ইনভলভ হয় যে সেই কারখানা থেকে শুরু করে এর প্রস্তুত, তারপরে ট্রান্সপোর্টিং, শিপিং এবং ভোক্তা পর্যায়ে পৌঁছাতে যে বহু ইনভলভমেন্ট থাকে এবং এইটার পিছনে অনেক টাকা পয়সার ইনভলভমেন্ট থাকে, যে কারণে এটা দেখতে হয়তো ছোট, খুব কম পণ্য। যেমন আমরা একটা ধরে নিতে পারি যে প্যারাশুট, এই প্যারাশুট যদি ব্যবহার না করে বাংলাদেশের মানুষ, এর বিকল্প বাংলাদেশের যে সমস্ত পণ্য আছে সেগুলো যদি ব্যবহার করে, যেমন জুই, কিউট, মেরিল, এগুলো সব ব্যবহার করছে। এখন করার কারণে হচ্ছে কি, যে ভারতের এই পণ্যটা এখন বর্জন হয়ে গেল এবং এর পিছনে তাদের যে ইনভলভমেন্ট, সেটা কিন্তু এখন তারা মুখ ফিরিয়ে নেওয়াতে তাদের এখানে অর্থনীতির উপর একটা প্রভাব পড়েছে। কেউ কেউ বলতে চাচ্ছেন যে বাংলাদেশে নাকি শতকরা 3 ভাগ পণ্য বাংলাদেশে রপ্তানি হয়, এটা যদি তারা না করে তাহলে বাংলাদেশের মানুষ নাকি সমস্যায় পড়বে। আমরা তো ওইটাই চাই, বাংলাদেশে ভারত যাতে ওই 3% পণ্য রপ্তানি না করুক, এটা আমরা দেখতে চাই। তাহলে আমরা বিকল্প খুঁজে নিতে পারবো। এই বিকল্প যেমন তারা বলে থাকে যে বাংলাদেশের মানুষ ভারতীয় পেঁয়াজ দিয়ে ইফতারি করে, ভারতীয় গরুর মাংস দিয়ে সেহরি করে, আর কি করে, ভারতের শাড়ি 3 পিস দিয়ে বাংলাদেশের মানুষ ঈদ করে। এই 3টা ঘটনাই কিন্তু এই সময়ের মধ্যে পার হয়ে গেছে। ভারতীয় গরু আসে নাই, ভারতীয় পেঁয়াজ এসেছে, কিন্তু ভারতের কৃষকদের চাপেই ভারত সরকার এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে বাধ্য হয়েছে। তাদের তো সিদ্ধান্তই ছিল 1 ডিসেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত তারা পেঁয়াজ রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল। কেন তারা মাঝপথে সেটা ভেঙে ফেললো? তার কারণ ভারতীয় কৃষকরা চাপ দেওয়ার কারণে এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করেছে। আর বাংলাদেশে এই পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ কিন্তু কিনতে চায়নি, এটা বিক্রি করতে হয়েছে কিন্তু টিসিবি ট্রাকে করে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে কত সচেতন হয়েছে এই পেঁয়াজ আসার মধ্যে দিয়েও কিন্তু আমরা দেখতে পেলাম। ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের কিছু দালাল মিডিয়া আরেকটা কাজ করছে, তারা রিপোর্ট করতে শুরু করলো যে অনেক পণ্য সামগ্রী আছে যেটার উপরে নাকি 100% ভারতের উপরে নির্ভরশীল। বাংলাদেশে বিশেষ করে পোশাক খাত, এই পোশাক খাতের কিছু কাঁচামাল আছে যেমন তুলা, সুতা, এইগুলো নাকি ভারতের উপরে নির্ভরশীল। কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে যে ভারত থেকে আগে যেখানে 94% তুলা আমদানি করা হতো বাংলাদেশে, সেইটা এখন নেমে দাঁড়িয়েছে 24%। তার কারণ আফ্রিকা থেকে তুলা এখন এসে মালয়েশিয়া ওয়ার হাউজে থাকে, সেখান থেকে 7 দিনের মধ্যে বাংলাদেশে এসে ল্যান্ড করে এবং ভারতের চেয়ে কম দামে এই তুলা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই জায়গায়ও কিন্তু ভারত মার খেয়ে গেছে। ভারত যে মুহূর্তে এই সমস্ত বিষয়, এই সমস্ত পণ্য বাংলাদেশে রপ্তানি করবে না, তখন বিকল্প পথ বেরিয়ে যাবে। এই মশলা বলেন, রসুন, আদা, যা কিছু এখন তো ভারতের উপর নির্ভরশীল হতে হয় না, চীন থেকেই চলে আসে। ইলেকট্রনিক সামগ্রী চীনের উপরে নির্ভরশীল, সবকিছু এখন এখান থেকেই আসে। বরং আমরা বলতে পারি ভারতের যে সমস্ত বহু অবৈধ নাগরিক এখন বাংলাদেশের পোশাক শিল্প, বাইং হাউসে কাজ করে,
তাদেরকে বরং এখান থেকে এখন হটিয়ে দেওয়া উচিত। অনেকেই বলছে যে ভারতের এই সমস্ত নাগরিকদের নাকি যে সমস্ত যোগ্যতা আছে তার বিকল্প বাংলাদেশে নাকি হয়নি, কিন্তু আমাদের এখানে অলরেডি ভারতের এই সমস্ত অবৈধ নাগরিকরা যে কাজগুলো করে তার বিকল্প দাঁড়ায় গেছে। এই পোশাক শিল্প এবং বাইং হাউস যদি সেই দিকে নজর না দেয় এবং বাংলাদেশের তরুণ সমাজকে, যোগ্য তরুণ সমাজকে যদি এই জায়গায় কাজ না দেয়, তাহলে তারা একদিন কোনো সংকটে পড়বে, অবশ্যই সংকটে পড়বে। তার কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এখন সচেতন হওয়া শুরু করছে, ভারতীয় নাগরিকদেরকে হটাতে হবে। বাংলাদেশের মানুষ এই ভারতীয় নাগরিকদের আর দেখতে চায় না। ভারতের সরকার, সেটা কংগ্রেস হোক আর মোদী সরকার হোক, তারা কিন্তু বাংলাদেশের নাগরিকদের কোনো সুযোগ সুবিধা দেখে না। তারা দেখে তাদের স্বার্থ কিভাবে উদ্ধার হবে, এবং সেই স্বার্থ উদ্ধার করার ক্ষেত্রে এখানে এইরকম একটা সরকার তারা প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার তাদের এই স্বার্থগুলো দেখবে। এর আগে তো কংগ্রেস সরকার ছিল, তারা 2014 সালে কিভাবে তাদের পররাষ্ট্র সচিবকে এখানে পাঠাই দিয়ে 2014 সালে বিনা ভোটে একটা নির্বাচন করাই দিল, 154 জন বিনা ভোটে এমপি হয়ে গেল। আবার কি করলো 2018 সালেও তারা একইভাবে দিনের ভোট আগের রাতে করাই নিল। সেখানে আমরা দেখেছি জাপানি রাষ্ট্রদূত একটু চক্ষু লজ্জার খাতিরে হলো তিনি বলে ফেলেছেন যে আগের রাতে যে ভোট হয়ে যায় এটা নাকি তার জীবনে দেখেন নাই, এটা একটা ইতিহাস। আর 2024 সালে যে নির্বাচন করা হলো এটা এককভাবে মোদী সরকার এখানে করিয়ে দিল, যেখানে বিরোধী দল এখানে অংশগ্রহণ করে নাই এবং অংশগ্রহণ করার কোনো সুযোগ তারা রাখে নাই। না রাখার ফলে কি হয়েছে, এখানে আওয়ামী লীগ, তারপরে তাদের দলীয় প্রার্থী আমি ডামি স্বামী এই ধরনের ক্যান্ডিডেট দিয়ে তারা এখানে একটা ইলেকশন করে সরকার করছে। এবং এই টোটাল প্রক্রিয়া 2014 সাল, 2018 এবং 2024 সালে যে নির্বাচন হয়েছে, যে প্রক্রিয়ার মধ্যে হয়েছে, সেটা সম্পূর্ণ অবৈধ। তার কারণ এর আগে 2011 সালের পর্যন্ত যেখানে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকার বিধানটা ছিল, সেটা বাতিল করে দেওয়া হলো 2011 সালে, এবং সেটা করলো আওয়ামী লীগ সরকার। সেই আওয়ামী লীগ সরকার যেভাবে করেছে সেটা অবৈধভাবেই করেছে, এবং এই অবৈধভাবে করেই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাটা প্রবর্তন করলো। সেই কারণে 2014 সালে যে নির্বাচন হয়েছে সেটা অবৈধ, 2018 সালে যে নির্বাচন হয়েছে সেটাও অবৈধ, এবং 2014 সালের যে নির্বাচন হয়েছে সবই অবৈধ। এবং এই সরকার একেবারে অবৈধভাবে গায়ের জোরে ক্ষমতায় বসে আছে। এখন বাংলাদেশের যে বিরোধী গোষ্ঠী আছে, বিরোধী দলগুলো আছে, তারা আবার এই সরকারকে, এই অবৈধ সরকারকে হটানোর জন্য তারা মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘদিন পরে হলো তারা জনগণের অবস্থা, জনগণের আবেগটাকে বুঝতে পারছে। যেহেতু জনগণ ভোট দিতে পারে নাই, তাদের সার্বভৌম অধিকার প্রয়োগ করতে পারে নাই, যে ভোটের মধ্য দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করবে, সরকার গঠন করবে, এই কাজটা যেহেতু করতে পারে নাই, তারা একটা তাদের আবেগের জায়গা তৈরি হয়েছে। বিরোধী দলগুলো এখন জনগণের এই আবেগকে কাজে লাগিয়ে এখন যদি এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে, তাহলে দেখা যাবে যে এইটা একটা যৌক্তিক পরিণতির দিকে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।